এখন এটি হচ্ছে যে ব্যাংকিং খাত আমরা যদি দেখি যে 2024-এর জুলাই আগস্ট মাসে যখন আমরা ইন্টারিমের সময় আমরা যখন দেখি ওই সময় যে অবস্থাটা ছিল তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আমরা শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছিল এবং ওই সময়টাতে আমরা কিন্তু দেখেছি যে কি ধরনের আসলে ব্যাংকিং খাতের সমস্যাগুলো আছে তার একটা কিন্তু ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তো এখন সেখান থেকে কিন্তু বলা যেতে পারে যে এখনও কিছু কিছু কাজ হলো, এখনও কিন্তু যে ব্যাংকিং খাতটা শক্ত অবস্থায় এসেছে তা কিন্তু একেবারেই না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো দেখা গেছে যে কিছু ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু পরিবর্তন এসছে। এখন এই পুরো প্রক্রিয়াটার মধ্যে অনেক কিছু বিষয় আছে। একটা বিষয় আমি একটু হাতেম ভাই যে কথাটি বলছিলেন ওটার সাথে একটা বিষয় একটু যুক্ত করতে চাই, যে সেটা হচ্ছে যে উনি ঋণের কথা বারবার বলছিলেন। ঋণের বিষয়টা কিন্তু মুদ্রানীতির ক্ষেত্রেই কিন্তু বেশি প্রযোজ্য এবং মুদ্রানীতি সামনেই মুদ্রানীতি এবং সেখানে যে পলিসি রেটটা আছে সেই পলিসি রেটে পরিবর্তিত হয় কিনা এবং ঋণের সুদের হারের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা কিন্তু এই মুদ্রানীতি এবং রাজস্ব নীতি সমন্বয়টা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, কারণ এই দুটো কিন্তু আসলে মূল্যস্ফীতি এবং সরকার এবং ব্যক্তি খাতে যে বিনিয়োগ এই দুটোকে কিন্তু এক করার ক্ষেত্রে দুটো কিন্তু একসাথে কাজ করতে হবে। আর ব্যাংকিং খাতের আরেকটা যে জিনিসটা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে বেশ কিছু বিষয় আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ বিভাগ, এই দুটো কিন্তু কাজ করে। তো এই বিষয়টা কিন্তু অনেক সময় একটা সমস্যার সম্মুখীন হয় সবাই, যে কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ বিভাগ দুটো কাজ করে এবং এই জায়গাটাতে একটা কিন্তু দুটো সেপারেট ইউনিট থাকা কিন্তু মোটেও যুক্ত না। সেখানে কিছু কাজ করা হয়েছে, এক করে মার্জ করাটা ভালো অবশ্যই, এবং কেন্দ্রীয় ব্যাংক একেবারে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। এবং কেন্দ্রীয় ব্যাংকের আরও একটা বিষয় থাকতে হবে যেটা জরুরি, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের একটি বিষয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যখন তার কাজটা করবে সেখানে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মূল টার্গেট দুটো। একটা হচ্ছে মূল্যস্ফীতিটার বিষয়টাকে নিয়ন্ত্রণ করা, কিভাবে নিয়ন্ত্রণে রাখবে, এবং প্রবৃদ্ধিটাকে কিভাবে প্রবৃদ্ধি এনশিওর করবে। এই দুটোকে মূল টার্গেট রেখে ব্যাংকিং খাতগুলোতে যে সংস্কার সেটা। তবে এখানে একটা কথা আমি একটু বলতে চাই, আমরা কিন্তু ব্যাংকিং খাতের কথা বলি এবং যখন এই ঘাটতি অর্থায়নে ব্যাংকিং খাতের কথাই বলছি। হ্যাঁ, কিন্তু আমরা যে জায়গাটা অনেক সময় ভুলে যাই সেটা হচ্ছে যে আরও কিন্তু অন্যান্য দেশে যদি আমরা দেখি আরও কিন্তু বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলোর ব্যবহার আমাদের খুব জরুরি। তাহলে কিন্তু ওই ঘাটতি বাজেটে যে সংখ্যাটা আমরা করি, যে ঘাটতি বাজেটের ফলে টাকা ছাপানো হতে পারে এবং তার মূল্যস্ফীতি আরও উস্কে দিতে পারে, ওই সংখ্যাটা থেকে আমরা অনেকটা বের হয়ে আসতে পারবো। এই জন্য পুঁজিবাজারের ক্ষেত্রে লিস্টেড কোম্পানিগুলোকে প্রণোদনা দেওয়া এবং পুঁজিবাজারটাকে সংস্কার করা এবং আরও বিভিন্ন মেকানিজম আছে সেই জায়গাগুলোকে এক করা। কিন্তু এই জায়গাতে অধ্যাপক সাইমা হক বিদিশা আর একটা প্রশ্ন থেকে যায় যেটা আমাদের হাতেম ভাই বলছিলেন, সেটি হচ্ছে যে সরকার যদি ব্যাংক থেকে ঋণ নেয় তখন বেসরকারি খাতে ঋণ দেওয়ার মানে মাত্রা বলুন, প্রবণতা বলুন, সংখ্যা সকল সেটাই সবকিছু কমে আসবে। যদি সেটা যখন এটা কমে আসবে তখন দেশীয় শিল্পের বিকাশ এবং একই সাথে সুরক্ষা এটা কতটুকু সম্ভব? এটাই একটা বিষয় যে কারণে ঘাটতি নিয়ে আলোচনাটা যখন হয় তখন ঘাটতি নিয়ে এটাই আলোচনা হয় যেটাকে আমরা বলি যে ক্রাউডিং আউট এফেক্ট, অর্থাৎ ব্যক্তি খাতে তখন সরকার ঋণ নিলে ব্যক্তি খাতের কাছে কিন্তু ঋণের প্রবাহটা কমে যায়। এবং আমরা এখনো যদি দেখি যেটা ব্যাংকিং খাতের একটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে আমাদের নন পারফর্মিং লোনের সমস্যা এবং ব্যাংকিং খাতের যে বিষয়টা এটা আসলে একটা বড় আলোচনার বিষয়। তো এখানে আরও একটা জিনিস আমি একটু জাস্ট অ্যাড করতে চাচ্ছি, সেখানে কিন্তু ব্যাংকিং সংস্কার আইন এবং যে বিষয়টা আসলে ডক্টর মজিদ বললেন যে এনবিআর এর ক্ষেত্রে যে বিষয়টা আছে যে অনেক সময় খুব দীর্ঘসূত্রিতা, সেই কারণে দেখা যায় যে ঋণ খেলাপি যারা আছে ঋণ খেলাপিরা পার পেয়ে যাচ্ছে বা একটা বড় সময় ধরে পুরো প্রক্রিয়াটা চলছে। এই জায়গাটা দীর্ঘসূত্রিতা কমাতে হবে, এটা কিন্তু একটা বড় সংস্কার এবং এই কাজটা কিন্তু করাটা জরুরি।